নির্বাচনের সময়ে এখন চলছে রাজনৈতিক যে শীর্ষ দলগুলো রয়েছে সেই দলগুলোর শীর্ষ নেতাদের বাকযুদ্ধ। এই বাকযুদ্ধে তারা নিজেদের সামনে অর্থাৎ ভোটারদের কাছে টানতে চাইছেন এবং তাদের যে নির্বাচনের ময়দান সেই নির্বাচনের ময়দানকে নিজের পক্ষে নিয়ে আসতে চাচ্ছেন। এখানে রয়েছে পথসভা, জনসভা এবং সারা দেশ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নির্বাচনের সেই সরগরম অবস্থা এবং আমেজ, সংসদীয় আসনের বিশ্লেষণ সবকিছু নিয়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশা সাধারণ মানুষের। কাল বরিশাল সফর ঘিরে আনন্দ মিছিল। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল, অভিযোগ জামাত আমিরের। নির্বাচনে অনিয়মের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা, অভিযোগ বিএনপির। ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান। এবং গোপালগঞ্জ 2 আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শক্ত অবস্থানে, 10 দলীয় ঐক্য। পাবনা 3 ও গাইবান্ধা 3-এ ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। নির্বাচনের এই যে ময়দান, এই ময়দানের আলোচনায় আমরা আগে আসনগুলোতে যাব, কিন্তু তার আগে সারা দিন ব্যাপী যে বাকযুদ্ধ হয়েছে অর্থাৎ আজকের দিনের বাকযুদ্ধগুলো আমরা দেখে আসব, সেই জায়গায় যাচ্ছি। আমরা আজকে সারাদিনে দেখেছি যে দলগুলো অর্থাৎ নির্বাচনে যে জোটগুলো রয়েছে, যে দলগুলো রয়েছে, যারা আসলে বড় দল, তাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন বক্তব্য নিয়েছেন নির্বাচনকে ঘিরে। নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। তার বরিশালে একটি বড় সফর রয়েছে, সেই বিষয়ে কিন্তু আজকে শিরোনামে ছিলেন তিনি। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টায় স্বাধীনতা বিরোধীরা, এই যে এই অভিযোগটি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং এই অভিযোগের প্রেক্ষিতে আসলে কয়েক দিন ধরে আমরা এই বিষয়ে কিন্তু আলোচনা শুনছিলাম। এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল, এই অভিযোগটি জামাত আমিরের। কারণ তার টুইটার অ্যাকাউন্ট নিয়ে যে গত কয়েকদিন ধরে যে আলোচনায় রয়েছে, নারীদের অধিকার, নারীদেরকে জামাতের শীর্ষ পদে দেখার যে বিষয়টি, সবকিছু নিয়ে নারী অধিকার ইস্যুতে আসলে দুই দলের শীর্ষ নেতার যে মুখোমুখি অবস্থান, সেই অবস্থানের জায়গা থেকেই কিন্তু তিনি আজকে আরেকটি মন্তব্য করেছেন। নিরপেক্ষ ভোট আয়োজনে ইসিকে আহ্বান জানিয়েছে এনসিপি। এটিও কিন্তু একটি এনসিপির একটি জনসভার একটি বক্তব্য। তো দেখা যাচ্ছে যে আসলে এই যে পুরো সময়টা জুড়ে অর্থাৎ আজকের যে রাজনীতির ময়দান ছিল, ভোটের যে ময়দান, সেই জায়গা জুড়ে কিন্তু আসলে আলোচনায় ছিল এই শীর্ষ নেতৃবৃন্দের বাকযুদ্ধগুলো। আমরা যদি একটু চলে যাই যে আমরা আসনের দিকে ফিরি, আমরা প্রতিদিনই কিছু না কিছু আসন নিয়ে আসলে এক ধরনের বিশ্লেষণের মধ্য দিয়ে যাই। আজকে আমরা যে আসনটিকে বেছে নিয়েছি প্রথমেই, সেটি হচ্ছে গোপালগঞ্জ 2। গোপালগঞ্জ 2-এ যদি আমরা যাই তাহলে গোপালগঞ্জ দুঃখিত, একটু আমাদের কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটি করি সেটি হচ্ছে যে নির্বাচনের যে সংসদীয় আসনগুলো রয়েছে, সেই সংসদীয় আসনের আমরা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে কি ধরনের আসলে ভোট যুদ্ধ হতে যাচ্ছে। ভোট যুদ্ধের যে জায়গাগুলো, সেই জায়গায় যদি দেখাই তাহলে যে এই গোপালগঞ্জ যে আসনটি রয়েছে, আসনটিতে কিন্তু মোট ভোটার রয়েছেন 3,84,326 জন। পুরুষ ভোটার 1,94,060 জন, নারী ভোটার 1,90,262 জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন 4 জন। পোস্টাল ভোটার এখানে 3,699 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে এখানে 397টি। তো এই যখন ব্যাপার, তখন আসলে আমরা চলে যাই আসলে প্রার্থীদের আসলে পরিসংখ্যানগুলো কীরকম, অর্থাৎ প্রার্থীরা ভোটের ময়দানে আসলে তার কী ধরনের যুদ্ধে এখন পর্যন্ত প্রচারণায় অবতীর্ণ হয়েছেন এবং সেই জায়গাটি আমরা একটু দেখে আসতে চাই।
আমরা ঢাকা বিভাগের গোপালগঞ্জ 2 আসন নিয়ে আলোচনা করছিলাম। সেখানে যদি আমরা চলে যাই এবং প্রার্থীদের পরিচিতির জায়গাগুলো যদি আমরা দেখি, তাহলে হচ্ছে যে প্রথমে আমরা পাচ্ছি কে এম বাবরকে। তিনি ধানের শীষের প্রার্থী এবং তিনি ধানের শীষ অর্থাৎ বিএনপির মনোনীত প্রার্থী। তো বিএনপির প্রার্থী তিনিও চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকাগুলো এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আসলে যাকে দেখা হচ্ছে তিনি হচ্ছে বিএনপিরই একজন বিদ্রোহী প্রার্থী। তিনি হচ্ছে এম.এইচ. খান মঞ্জু। তিনি হরিণ প্রতীক নিয়ে আসলে নির্বাচনের মাঠে রয়েছেন। অর্থাৎ এই বিএনপির 2 প্রার্থীর মধ্যে এক ধরনের লড়াইয়ের সম্ভাবনার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে কামরুজ্জামান ভূঁইয়া টেলিফোন প্রার্থী রয়েছেন, আর রিকশা প্রতীক নিয়ে রয়েছেন শোয়েব ইব্রাহিম। তো প্রার্থীদের যখন এই পরিসংখ্যান, তখন বলতে হয় যে আসলে যে ধরনের নির্বাচনের যে জায়গাগুলো, সেই নির্বাচনের জায়গায় আসলে এই আসনটিতে যে ভোটারের যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, সেই জায়গায় আসলে নারী এবং পুরুষের যে রেশিও, সেই রেশিওর জায়গায় আসলে ভোটারদের নিজেদের পক্ষে টানতে তারা কিন্তু নারী ভোটারের দিকে আসলে মনোযোগী বেশি হচ্ছেন। নির্বাচনের আরো খবর জানতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত শিরালি। আমরা সরাসরি চলে যাচ্ছি একদম মাঠে। তিনি আমাদেরকে জানাবেন আসলে যে নির্বাচনে বর্তমানে প্রার্থীদের তারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা আসলে কি ধরনের তাদের যে প্রার্থীদের কাছে তাদের যে দাবি, সেগুলো কি প্রকাশ করছেন। গোপালগঞ্জের যে 3টি আসন, এর মধ্যে 2 আসনটি এটি মূলত সদর আসন। এই আসনে মোট 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন ডাক্তার কে এম বাবর। তিনি কিন্তু শুরু থেকেই নির্বাচনী প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে তিনি যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এদিক থেকে যদি একটু জানিয়ে রাখি যে বিএনপি থেকে আরো 2 জন প্রার্থী যারা মনোনয়ন চেয়েছিলেন, তারা মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তো যার কারণে কিন্তু ডক্টর কে এম বাবর খানিকটা বেগ পাচ্ছেন। এর মধ্যে যে 2 জন প্রার্থী রয়েছেন, বিদ্রোহী প্রার্থী, তিনি হলেন এম.এইচ. খান মঞ্জু। তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের রাজনীতির সাথে জড়িত এবং একজন সাবেক এমপিও তিনি, যার কারণে এই বিএনপির একটা বড় অংশের ভোট কিন্তু তিনি পাবেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন কামরুজ্জামান লুটুল। তিনি কিন্তু এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন। তারও একটা ভোট ব্যাংক রয়েছে, যার কারণে তিনিও কিন্তু নির্বাচনী যে দৌড়, সেই দৌড়ে কিন্তু বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। এছাড়া যদি আরেকটু জানাই যে জোটের 11 দলীয় যে জোট রয়েছে, সেই জোটের যে প্রার্থী রয়েছেন শোয়েব ইব্রাহিম, তিনি কিন্তু এখানকার স্থানীয় একটি মাদ্রাসার সাথে জড়িত, যেটি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে এই গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম থেকে শুরু করে শহরের বিভিন্ন ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করেন, যার কারণে তার একটি পরিচিতি কিন্তু সবখানে রয়েছে। যার কারণে তাকেও কিন্তু এখানে আমরা ভোটাররা এগিয়ে রেখেছেন। তো আর ভোটাররা যেটি চাইছেন সেটি হলো, বিগত বছরগুলোতে এই অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু এখানে মূলত যে ইকোনমি জোন, সেটি কিন্তু গড়ে ওঠেনি। এই অর্থনৈতিক অঞ্চলের জন্য এই এলাকার মানুষের অনেক দিনের দাবি, কিন্তু সেটি গড়ে ওঠেনি। এছাড়া যে বেকারত্বের সমস্যা, সেটি রয়ে গিয়েছে। তাছাড়া এখানে রেল যোগাযোগ চালু হলেও সেই রেল যোগাযোগ কিন্তু ঢাকা পর্যন্ত এখনো পৌঁছেনি। আর নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রশাসন যেটি জানিয়েছে, নির্বাচন কমিশন যেটি জানিয়েছে, তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জে নির্বাচনের সর্বশেষ খবরাখবর। জয়ন্ত, ধন্যবাদ আমাকে। জয়ন্ত আমাদেরকে জানাচ্ছিলেন আসলে নির্বাচনের যে মাঠ পর্যায়ে যে খবর, সেগুলো আমরা শুনছিলাম তার কাছ থেকে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম গোপালগঞ্জ 2 আসন নিয়ে। এবার আমরা যাব একটু রাজশাহী বিভাগের দিকে। রাজশাহী বিভাগে যে আসনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই আসনটি হচ্ছে পাবনা 3। পাবনা 3 যে আসনটি, এই আসনটি আসলে কিছু কিছু দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ এই অর্থে এখানকার ভূ প্রকৃতি, অর্থাৎ এখানকার যে মানুষ রয়েছেন তারা কিন্তু মূলত কৃষিজীবী।
এই যে আসনটি রয়েছে এই আসনটির একটি বড় অংশ জুড়ে রয়েছে আসলে চলন বিল, অর্থাৎ এখানকার মানুষের পেশাও কিন্তু মৎস্য আহরণও রয়েছে। তো চলন বিল থেকে শুরু করে সবকিছু মিলে এখানকার মানুষের কিন্তু প্রত্যাশার জায়গাগুলো অনেক অনেক আলাদা। সেই জায়গায় আমরা একটু যাই। সেই জায়গাটাই হচ্ছে যে পাবনা 3-এ যদি আমরা যাই তাহলে হচ্ছে পাবনা 3-এর পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে আসি। পাবনা 3-এ মোট ভোটার রয়েছে 4,86,806 জন, পুরুষ ভোটার 2,43,937 জন, নারী ভোটার রয়েছে 2,42,863 জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 6 জন, পোস্টাল ভোটার 4,002 জন। মোট ভোট কেন্দ্র এখানে আমরা পাচ্ছি 176টি। অর্থাৎ এই যে আসনটি রয়েছে এই আসনে যদি নির্বাচনের যে হিসেব নিকেশ সেই হিসেব নিকেশের জায়গায় যেতে হয় তাহলে আমাদের প্রথমে দেখতে হবে আসলে প্রার্থীদের হিসাবটা। সেটি হচ্ছে ধানের শীষের প্রার্থী বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি হচ্ছে হাসান জাফির তুহিন, এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যাকে মনে করা হচ্ছে তিনি আসলে জামাতের প্রার্থী, অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী আসগার, এবং ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ারুল ইসলাম, তিনি আসলে বিএনপির বিদ্রোহী প্রার্থী। তো সেই ক্ষেত্রে এই যে স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে জামাত এবং বিএনপি এই প্রার্থীদের মধ্যে আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন পাবনায় হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আমরা আরও প্রার্থী পাচ্ছি, হাসানুল ইসলামকেও পাচ্ছি ট্রাক প্রতীক নিয়ে। এই আসনে কিন্তু অনেক প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীদের মধ্যে আসলে কারা মূলত ভোটারদের কাছে টানতে পারবেন এবং হচ্ছে তাদের প্রতিশ্রুতিগুলো মানুষের মনে ধরবে, তাদেরকে ভোট দিবেন, নির্বাচনে জয়ী করবেন, সেটি আসলে সময়ের বিষয়। কিন্তু তুমুল ভোটের যে তৎপরতা প্রচারণা সেগুলো কিন্তু আসনটি জুড়ে রয়েছে এবং সবাই তাদের প্রার্থীরা আসলে ভোটারদের কাছে টানতে চাচ্ছেন। দেখছেন নির্বাচনের সময়। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। নির্বাচনের সর্বশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হব একদম পাবনায়। আমাদের সহকর্মী রয়েছেন সবুজ মোল্লা। আমরা সবুজের কাছে একটু জানতে চাইবো, সবুজ আসলে এই যে আসনটি, এই আসনটিতে প্রত্যাশা এবং প্রতিশ্রুতি এর কি মিশেল হচ্ছে দেখতে পাচ্ছেন? আসলে যেমনটি বলছিলেন, যেহেতু 12 তারিখে নির্বাচন, আজ 3 তারিখ, মধ্যে আর মাত্র সময় রয়েছে 8 দিন। আসলে 8 দিন সময় রয়েছে, এরই মাঝে নির্বাচন প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন যারা নির্বাচন যুদ্ধে রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি পাবনা 3 আসন। এটি চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর নিয়ে আসনটি গঠিত। এই আসলে কিন্তু এই পাবনা জেলায় মোট 5টি আসন থাকলেও এই আসনে দৃশ্যমান কোনো উন্নয়ন কিন্তু হয়নি। মেগা প্রকল্প থেকে শুরু করে অনেক কিন্তু পিছিয়ে রয়েছে এই আসনটি। এই আসনে মোট 8 জন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর মধ্যে 4 জন গুরুত্বপূর্ণ আসনে আমরা দেখেছি। এখানে যেমনটি দেখতে পাচ্ছি, বিএনপি থেকে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলটি মনোনয়ন দিয়েছেন। তিনি দলের নেতাকর্মীদের নিয়ে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন এবং নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তার কিন্তু একটা বড় ভোট ব্যাংক রয়েছেন দলের জন্য। এছাড়া এই আসনে আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট থেকে যায়, সেটি হলো এই আসনে স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন ঘোড়া প্রতীকে কে এম আনোয়ারুল ইসলাম। তিনি চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তার কিন্তু বড় ভোট ব্যাংক রয়েছে। আমরা বলতে পারি এই আসনে যদিও 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 4 জনের লড়াই হবে, কিন্তু 2 জনের হবে হাড্ডাহাড্ডি লড়াই। তার মধ্যে একজন কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং অপরজন স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম। এছাড়া পিছিয়ে নেই কিন্তু জামাত প্রার্থী কিন্তু জেলা জামাতের তবিয়তে আমির আলী আসগর সাহেব, তিনিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠ চষে বেড়াচ্ছেন, বিভিন্ন সময় নানান রকম প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তার নেতাকর্মীরাও কিন্তু নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া এই আসনে আরো একটু আরেকজনের কথা আসলে থেকে যায়, হাসানুল ইসলাম। তিনি কিন্তু গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। আমরা দেখেছি সাধারণ ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়েছে, তারা বলছেন, বিভিন্ন হাট বাজার পরিদর্শন করে আমরা দেখেছি যে তারা বলছেন যারা এই অঞ্চলের উন্নয়ন করবে, যারা এই অঞ্চলে কৃষি খাতে উন্নয়ন করবে, শিক্ষা খাতে উন্নয়ন করবে, রাস্তা সংস্কার করবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করবে, তাকে কিন্তু ভোট দেবেন। এবং যারা যারা এবার নির্বাচন করছেন তারাও কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই অঞ্চলটি আসলে দীর্ঘদিন ধরে পাবনার অবহেলিত অঞ্চল হিসেবে ধরা হয়ে থাকে। পাবনা চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর, এই চাটমোহরে কিন্তু একমাত্র রেলওয়ে কিন্তু চলাচলের জন্য একটি ভালো যোগাযোগ মাধ্যম থাকলেও তেমন কিন্তু বাস কিংবা অন্যান্য যানবাহন চলাচলের কিন্তু সেরকম মাধ্যম নাই। দর্শক, এছাড়া
আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় যদি একটু বলি, তাহলে প্রশাসন বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত পাবনা জেলার 3 নম্বর আসন কিংবা পাবনা জেলার 5টি আসনের কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সবুজ। আমরা এবার যে আসনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে গাইবান্ধা 3 অর্থাৎ রংপুর বিভাগ। আমরা চলে যেতে চাই রংপুর বিভাগে, এবং রংপুর বিভাগের যে এই যে আসনটি, এই আসনটিতে আসলে 19 জাতীয় সংসদের যে আসনগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে 19 নম্বরের আসনটি রয়েছে, এবং হচ্ছে যে আমরা গাইবান্ধাতে যদি যাই তাহলে হচ্ছে যে 3 নাম্বার আসনটা আমরা খুঁজছি। সেই জায়গায় আমরা দেখতে চাই যে আসলে গাইবান্ধার এই আসনটিতে পরিসংখ্যানগুলো কীরকম। আমরা এখানে পাচ্ছি মোট ভোটার 5,06,185 জন, পুরুষ ভোটার 2,48,901 জন, নারী ভোটার 2,57,275 জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 9 জন, পোস্টাল ভোটার 4,236 জন, এবং মোট ভোট কেন্দ্র 146টি। তো মোট ভোট কক্ষ রয়েছে এখানে 958টি। এই যখন পরিসংখ্যান, তখন আসলে দেখতে হয় যে ভোটের ময়দানের সমীকরণটা কি। সমীকরণের জায়গায় আমরা চলে যাই হচ্ছে প্রার্থীদের হিসেব নিকেশে। প্রার্থীদের যে হিসেব নিকেশ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়াই করছেন বিএনপি প্রার্থী মইনুল হাসান সাদিক, এবং তার পাশাপাশি লড়ে যাচ্ছেন নজরুল ইসলাম লেবু, তিনি জামায়াতে ইসলামের প্রার্থী, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়াই করছেন। এছাড়াও রয়েছেন সুরুজ্জামান সরকার এবং হচ্ছে মইনুর রাব্বি চৌধুরীর লাঙ্গল প্রতীক নিয়ে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সেই জায়গা থেকে আমরা এখন আসলে আর বেশি কিছু বিস্তারিত না যে আমরা চলে যাই হচ্ছে একদম সরাসরি গাইবান্ধায়, সেখানকার পরিস্থিতি আমরা একটু জেনে আসি। আমাদের সহকর্মী রয়েছেন, তার কাছে আমরা জানতে চাইব বিপ্লব, আপনার এখানে যে আসন রয়েছে সেখানে আসলে প্রার্থীরা আসলে ভোটারদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কি ধরনের প্রচারণার কৌশলগুলো নিয়েছেন? গাইবান্ধার যে 5টি আসন রয়েছে, এই 5টি আসনের মধ্যে কিন্তু আমরা দেখছি যে গাইবান্ধার যে 3 আসন পলাশবাড়ী এবং সাদুল্লাপুর নিয়ে, এই আসনে কিন্তু সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এখানে 10 জন প্রার্থী রয়েছেন, মাত্র 2 জন কিন্তু স্বতন্ত্র প্রার্থী, বাকি 8 জন কিন্তু আমরা বিভিন্ন দলের প্রার্থী দেখছি। আসলে প্রার্থীরা কিন্তু আমরা দেখছি যে দিনরাত তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন, নানা প্রকার আশ্বাস দিচ্ছেন। এই এলাকার ভোটাররা যেটি চাচ্ছেন যে এই এলাকাটি দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত রয়েছে, যে কারণে তারা কর্মসংস্থান চাচ্ছেন, এলাকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান চাচ্ছেন, স্বাস্থ্য খাতে তারা পরিবর্তন চাচ্ছেন, কৃষিভিত্তিক কলকারখানার কিন্তু তারা দাবি করেছেন। পক্ষান্তরে কিন্তু প্রার্থীরাও এলাকায় এলাকায় ঘুরছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, যে কিন্তু তাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এখানে দেখছি যে 10 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে কিন্তু এ পর্যন্ত আমরা যেটি দেখছি যে বিএনপি এবং যে জামায়াতের প্রার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু এখানে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাচ্ছি আমরা। পাশাপাশি অন্য যে দলগুলি রয়েছে তারাও কিন্তু যে জয়ের লক্ষ্যে নিয়ে কাজ করছে। এখানে একজন প্রার্থী রয়েছেন, জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু তার বাবা এখানকার 7 বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, কিন্তু তিনি কিন্তু এখন মাঠে নেই কিছুটা, যে কারণে আমরা বিএনপি এবং জামাতের মধ্যে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয় ভোটাররা বলছেন। এই ছিল গাইবান্ধা 3 আসন থেকে নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ বিপ্লব। সারা দেশের মতো সিরাজগঞ্জেও বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত সিরাজগঞ্জবাসী এবার চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। ভোটারদের প্রত্যাশার খবর জানাচ্ছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু। আমি আছি সিরাজগঞ্জ 2 আসনের শহরের মালছাপাড়া এলাকার চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া মানুষের প্রত্যাশার কথা জানবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনীত হবেন তারা শহরকে এই যানজট মুক্ত করবেন, সিরাজগঞ্জের শিক্ষার মান উন্নয়ন করবে এমন প্রার্থীকে আসলে আমরা নির্বাচিত করতে চাই। আমাদের যে পরিবহনের সংখ্যা সেই তুলনায় আমাদের টার্মিনালটা অনেক ছোট। যারাই আসুক তাদের কাছে দাবি করব যে আমাদের এই টার্মিনালের পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটি ভরাট করে যেন টার্মিনালের জায়গাটা সম্প্রসারণ করা হয়। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নেই, আমাদের খুব কষ্ট হয়। একটা গ্যাস পাম্প আছে, আর একটা গ্যাস পাম্প তারা দিয়ে দিবে, এটা আমাদের প্রত্যাশা তাদের কাছে। উন্নয়নমূলক কাজের মাধ্যমে উন্নয়নমূলক দুর্নীতি না হয়। সিরাজগঞ্জে এলাকা ভিত্তিক যে মারামারি, এটা প্রকট আকারে ধারণ করেছে। খুন, মারামারি, চাঁদাবাজি, ধর্ষণ এগুলো আগে বন্ধ করতে হবে।
এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। সঙ্গে থাকুন সময়।